হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময় দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক, আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে ই কমার্স নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই পাইথনে যাচ্ছি না, পাইথনটা আমরা পরে শুরু করব। আগে আমরা ই কমার্স, পেমেন্ট সিস্টেম, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আগে শেষ করিনি। তারপর আমরা পাইথন ডে টু ডে ভিডিও আমি দিব তোমাদেরকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পাইথন আমি শেখাবো বাংলাতে। তো আজকে আমরা তোমাদের 12 এর থার্ড সেমিস্টারের একটি অধ্যায় রয়েছে, থার্ড অধ্যায়। যারা বই কিনোনি তাড়াতাড়ি বই কিনে নাও, পড়াশোনা শুরু করে দাও। এবার কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাস 11 এর পরীক্ষা নয়, বলে প্রচন্ড সিরিয়াসলি এই বিষয়টিকে তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে, মক টেস্ট দিতে লাগবে এবং ভালো নাম্বার তুলতে হবে, ঠিক আছে? এবং খুব স্কোরিং সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের প্র্যাকটিক্যালও রয়েছে, সেই প্র্যাকটিক্যালও কিন্তু তোমাদেরকে করতে হবে। না জানলে তুমি প্র্যাকটিক্যাল করতেও পারবে না। আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে শেখাবো একদম পাইথন ধরে ধরে প্রত্যেকটা বিষয়কে বাংলায় বুঝিয়ে বুঝিয়ে। তো আজকে যে বিষয়টা জানবো সেটা হলো ই কমার্স। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো তোমরা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, তাদেরকে ওটা দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? প্রত্যেকটা টপিককে কিন্তু ভেঙে 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 বোঝানো হবে। এবং আমার ডেসক্রিপশনে লিংক রয়েছে, ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা সিলেবাসের ভিডিওটি দেখতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনের লিংক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও ডেইলি আপডেট গুলো পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমাদের অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ, ঠিক আছে? অনলাইন ব্যাচ আমাদের এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে এবং অফলাইন ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদি তোমরা অফলাইন ব্যাচে আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমার ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমাদের অফলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। এবং অনলাইন ব্যাচের জন্য কমেন্ট বক্সে জানাও কারা কারা অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও। এপ্রিল মাসেই কিন্তু অনলাইন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে। যাই হোক, এবার আমরা মূল বিষয়, তোমাদের যে থার্ড অধ্যায় যে টপিকটা রয়েছে সেটা নাম হলো ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স, এটা সম্বন্ধে আলোচনা করব। ই কমার্স কি? দেখো কি বলেছে। ই কমার্স বলতে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা বেচাকে বোঝায়। দেখো, পণ্য বা সেবা, পণ্য মানে জিনিসপত্র, সেবা মানে কেউ কারো কাজ করে দিচ্ছে। মনে করো আমি কি করছি, কারো প্যান কার্ড বানিয়ে দিচ্ছি, কথা বুঝতে পারলেন? কারো ভোটার কার্ড বানিয়ে দিচ্ছি, কারো গাড়ির ইন্স্যুরেন্স করে দিচ্ছি, এটা হলো সেবা। পণ্য বলতে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বলতে, যেমন মনে করো আমরা দেখি না দুর্গাপুজোর সময় অনেকে শাড়ি বিক্রি করে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেই শাড়ি ছবিগুলো দেয়, বা কেউ পাঞ্জাবি বিক্রি করে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেই পাঞ্জাবির ছবিগুলো দেয়, ঠিক আছে? তারপরে কারো পছন্দ হলো, কেউ ডিএম করলো, তখন সে কি বললো, ঠিক আছে আমি তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা পার্সেল করে কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটাও হতে পারে। বা যদি বন্ধু বান্ধবদের মধ্যে হয় বা নিজের শহরের মধ্যে হয়, তাহলে সে গাড়ি বা স্কুটি করে সেটা তার যে গ্রাহক, ঠিক আছে, বিক্রেতাকে সেটা পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? এবং সে আগের থেকে অনলাইন পে করে দিচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? অর্থাৎ টোটাল লেনদেনটা হবে অনলাইন, ঠিক আছে? আর ডেলিভারি তো অবশ্যই সেই পণ্যের গিয়ে দিয়ে আসতে হবে, বা কোনো ডেলিভারি বয় সেটাকে দিয়ে দিতে পারে। তো এটাকেই বলবো আমরা কি, ই কমার্স। সহজ কথায়, যখন আপনি কোনো দোকান বা মার্কেটে সশরীরে না গিয়ে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে অনলাইনে অর্ডার দিয়ে কোনো কিছু কেনেন, তাকেই বলবো আমরা ই কমার্স। তাহলে ই কমার্স ব্যাপারটা কি? যেমন ধরো, আমরা যখন কোনো একটা দোকানে যাই, ঠিক আছে, টাকা দেই, নগদ টাকা দেই এবং কোনো একটা জিনিস কিনি, এটা কিন্তু ই কমার্স না। ই কমার্স কি? তোমার বাড়িতে তেল নেই, চাল নেই, কি করলাম, তুমি মোবাইল অ্যাপের থেকে তেল বা চালের অর্ডার দিয়ে দিলাম। সেই শপিং মল হোক বা সেই যে ই কমার্স সেন্টার হোক, সে কি করলো, তোমাকে সেই জিনিসটা সরবরাহ করে দিল, চাল বা নুন বা তেল তোমাকে বাড়িতে দিয়ে গেলো, এবং সেই টাকাটা তুমি কি করে দিচ্ছ, অনলাইন পে করে দিচ্ছ। এই টোটাল সিস্টেমটা হচ্ছে কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে বা ইলেকট্রনিক্স সিস্টেমের মাধ্যমে। ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স দুটার মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে। ইলেকট্রিক মানে যে ফ্যান চলছে বা লাইট চলছে, এটা ইলেকট্রিক। ইলেকট্রনিক্স মানে মোবাইল হতে পারে, সেটা কোনো সফটওয়্যার হতে পারে,
কথা বুঝতে পারলে? এটা হলো ইলেকট্রনিক্স, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাহলে ই কমার্স মানে বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনিক কমার্স, যেখানে কি আমরা ঘরে বসেই আমাদের হাতের মুঠোয় গোটা দুনিয়াকে, মানে গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোয়, যে কোনো জিনিস আমি অর্ডার করছি সেটা পেয়ে যাচ্ছি। সেটা সার্ভিস হতে পারে, সেটা প্রোডাক্ট হতে পারে। কথা কি বুঝতে পারলো তোমরা? বুঝতে পারলে হ্যাঁ লেখো কমেন্ট বক্সে, যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বুঝতে পারো? আচ্ছা, উদাহরণ কি হবে? অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এই যে শপিং সাইট গুলো রয়েছে, এগুলো একটা ই কমার্স সাইট। কথা বুঝতে পারলে? যেমন কিছু কিছু, যেমন যে সার্ভিসের কথা বলি, মনে করো কারো ট্রেড লাইসেন্স লাগবে, কি করলো? কোন একটা কোম্পানি, তারা ট্রেড লাইসেন্স বানায়, ঠিক আছে, তার কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ডের যে ফটোকপি, সে তাকে সেই কোম্পানিকে পাঠিয়ে দিচ্ছে, সেই কোম্পানি বসে 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 তাকে ট্রেড লাইসেন্স বানিয়ে তাকে পিডিএফটা সেন্ড করে দিচ্ছে। এটা আমরা ই কমার্স ধরতে পারি। তার বিনিময়ে সেই বিক্রেতা, সেই গ্রাহক, ঠিক আছে, বিক্রেতাকে কি করছে? অর্থ প্রদান করছে অনলাইনের থ্রুতে। এটাকে আমরা ই কমার্স বলবো। ঠিক আছে, চলো এরপরে আমরা জানি যে বিশ্বের প্রথম অনলাইন শপিং, বিশ্বের প্রথম অনলাইন শপিং 1979 সালে ইংরেজ উদ্ভাবক মাইকেল অল্ড্রিচ 1979 সালে প্রথম ই কমার্স ধারণা দেন। ই কমার্সের ধারণা দেন কে? এই ব্যক্তিটা মাইকেল অল্ড্রিচ। এটা মাথায় রাখতে হবে। তিনি একজন সাধারণ টেলিভিশনে একটি টেলিফোন লাইনের মাধ্যমে একটি রিয়েল টাইম ট্রানজাকশন প্রসেস কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করেছিল। একে তখন বলা হতো টেলিশপিং। এটি ছিল ই কমার্স, এটি ছিল ই কমার্সের একদম প্রাথমিক রূপ। মানে ব্যাপারটা আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিই। আমরা যখন ওই সময় ন্যাপটলের জানো যে টিভিতে কোনো কিছুর অ্যাড দিচ্ছে, বা টিভিতে একটা চ্যানেলই রয়েছে, সেই চ্যানেলের মধ্যে কি দেখাচ্ছে যে এই জিনিসটা, একটা প্রোডাক্ট আমি ধরলাম যে একটা প্রেসার কুকার, সেটা খুব কম টাকায়, মনে করো 300 টাকায় বিক্রি হচ্ছে। কথা বুঝতে পারলে? যারা যারা আগে ফোন করবে 10টা প্রথম কলকে আমরা এটা 300 টাকায় দিব। বুঝতে পারলাম? পরের প্রোডাক্ট রুদ্রাক্ষ, এটা এত টাকায় বিক্রি হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এটা আমরা কিন্তু দেখেছি, মানে আমাদের ছোটবেলায় দেখেছি যে এইভাবেও কিন্তু ব্যবসা পুরো রিয়েল টাইম, ঠিক আছে, টেলিভিশনে লাইভ হচ্ছে, যারা যারা ফোন করছেন তাদেরকে এটা সাপ্লাই করে দেওয়া হচ্ছে, মানে তাদের নামে এটা বুক করে দেওয়া হচ্ছে, এবং ডেলিভারি বয় যখন তাদের বাড়িতে যাবে তখন সেটা কি করবে? তখন ডেলিভারি বয়কে সেই চার্জেসটা দিয়ে দিবে এবং সেই প্রোডাক্টটা আদান প্রদান হবে। টিভির মাধ্যমে এটা প্রথম কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, কথা বুঝতে পারলে তোমরা? এটা কিন্তু আমরা দেখেছি যে ন্যাপটলে যেরকম ছিল, ঠিক আছে, ওই জিনিসটাই। আচ্ছা, কিন্তু এই বিষয়ে অনেক মতপার্থক্য রয়েছে, মানে এই ব্যক্তি কি সেই জিনিসটা করেছিল কিনা, যে অল্ড্রিচ যে ছিল সেই কি এই প্রথম ই কমার্সের ধারণা দিয়েছিল কিনা, এটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়ে মতপার্থক্য থাকলেও 1994 সালের 11ই আগস্ট ড্যান কোহন একটি ওয়েবসাইট তৈরি করে। এ কি করে? একটা ওয়েবসাইট তৈরি করে। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করে বন্ধুর কাছে একটি সিডি বিক্রি করে। ঠিক আছে, মানে এই ড্যান কোহন বলে যে ব্যক্তি রয়েছে, সেটা ওয়েবসাইট বানায় এবং সে কি করে? তার বন্ধুর কাছে সিডিটা বিক্রি করে, একটা সিডি বিক্রি করে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। কোহন বন্ধুর জন্য $12.48 প্রদান করে। ঠিক আছে, মানে কোহনের যে বন্ধু সে কি করে? ওই সিডিটা নেয় কোহনের কাছ থেকে, আর $12.48 প্রদান করে, এবং সেই ক্রেডিট কার্ডের নম্বর নিরাপদে পাঠাতে একটা এনক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে নিরাপদ অনলাইন লেনদেন করে। মানে ব্যাপারটা দেখো, কোহন কি করে? একটা সিডি বানায়, এবার সেই সিডি একটা ওর কাছে আছে, সেই সিডিটার বন্ধুকে বিক্রি করে। বিক্রির জন্য কি করে? সে কিন্তু চাইলে কিন্তু হাতে নিয়ে গিয়ে সেই সিডিটা পুরো বন্ধুকে দিতে পারতো, দেয়নি। সে কি করেছে? একটা ওয়েবসাইট বানিয়েছে, ভালো কথা। এবং সেই ওয়েবসাইট বানানোর পর সেটার মধ্যে হয়তো অবভিয়াসলি সেই সিডিটার ছবি ছিল, যেটা তার বন্ধু ভালো লেগেছে, সেই বন্ধু তাকে অর্ডার করেছে। বুঝতে পারলে ব্যাপারটা? এবং সেই সিডিটা কি করেছে? কোহন ডেলিভারি বয়ের মাধ্যমে সেটা কোহন কি করে? তার বন্ধুর কাছে পাঠায়। আমার কথা বুঝতে পারলে? এবং তার বিনিময়ে তার বন্ধু কি করে? সে কিন্তু নগদ টাকা দিতে পারতো, সে নগদ টাকা দেয়নি। সে কি করলো? একটা এমন সফটওয়্যার বানাইলো যেটার সাহায্যে কি করলো? তার ক্রেডিট কার্ড, ঠিক আছে, তার ক্রেডিট কার্ডের যে নাম্বার, সেই নাম্বারকে ইউজ করে সেই টাকা কোহনের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল।
বুঝতে পারলাম ব্যাপারটা? এটা এমন সফটওয়্যার হলো, যেমন আমরা ফোন পে বা গুগল পে এর মাধ্যমে যখন টাকা ট্রান্সফার করি, তখনও সে ওরকম টাইপের একটা এনক্রিপশন সফটওয়্যার ব্যবহার করেছিল, যেটা সাথে টাকা ট্রান্সফার করেছিল। তো মেন যে বিষয়, ই কমার্সের সম্পূর্ণ প্রসেসই কি হবে? অনলাইন। টাকা দেওয়া, ঠিক আছে, প্রোডাক্ট দেখা, ঠিক আছে, হ্যাঁ, শুধুমাত্র প্রোডাক্টটাকে ফিজিক্যালি নিতে হবে, ঠিক আছে, ওটা বাদে টোটালটাই হবে কি অনলাইনের মাধ্যমে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ই কমার্সের প্রসারের বড় মাইলফলক, ঠিক আছে। এরপর কি হলো? 1995 সাল থেকে ই কমার্স দ্রুত জনপ্রিয় হতে শুরু করে। অ্যামাজন এন্ড ইবে, ঠিক আছে, 1995 সালে এদের যাত্রা শুরু করে। জেফ বেজোস অ্যামাজন মালিক, তোমরা জানো, ঠিক আছে। অ্যামাজন শুরু করে এবং প্রথমে এর কাজ ছিল বই বিক্রি। তাহলে অ্যামাজনের প্রথমে যে কাজটা ছিল সেটা কি ছিল? বই বিক্রি। এবং পিয়েরের ওবি ডিয়ার ইবে, ঠিক আছে, ইবে একটা ই কমার্স সাইট, ঠিক আছে। এই ব্যক্তি কি করে? প্রতিষ্ঠা করে হলো কি ইবে, ঠিক আছে। এছাড়া আলিবাবা 1999 সালে এশিয়ার ই কমার্সের জোয়ার আনে। এশিয়ার মধ্যে চাইনিজ একটা কোম্পানি, এটা ইবে, আর এটা হলো কি অ্যামাজন, ঠিক আছে। এ আগে বই বিক্রি করতো, তারপর দেখো এখন গ্লোবালি কত বড় একটা বিজনেস দাঁড় করিয়েছে ই কমার্সের মাধ্যমে। বুঝতে পারলাম ব্যাপারটা? এই যে জেফ বেজোস। আচ্ছা, ই কমার্সে ভারতের স্থান যদি আমরা দেখি, ঠিক আছে, 2022 রিপোর্ট অনুসারে দেখো, প্রথমে রয়েছে কে? চায়না, তারপরে ইউএসএ, তারপরে ইউকে, তারপরে জাপান, তারপরে সাউথ কোরিয়া, তারপরে জার্মানি, এবং সপ্তম স্থানে রয়েছে কি 2022 রিপোর্ট অনুসারে কে? ইন্ডিয়া রয়েছে ই কমার্সের দিক থেকে। ই কমার্স হলো এমন একটা, আমরা যদি বলি ফ্লিপকার্ট কি একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ব্র্যান্ড তাদের ব্র্যান্ডিং করছে, ঠিক আছে, এবং সেই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যান্য ব্র্যান্ড গুলো প্রোডাক্ট তারা বিক্রি করতে পারছে। বুঝতে পারলাম? ফ্লিপকার্ট কি এটা একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে অন্যান্য ব্র্যান্ড গুলো তাদের প্রোডাক্ট গুলোকে বিক্রি করছে। তো ফ্লিপকার্টকে কাজে লাগিয়ে মানুষ কি করছে? সেই ব্র্যান্ড গুলো থেকে, ঠিক আছে, তাদের পছন্দের দ্রব্যটাকে কিনছে। বুঝতে পারলে ব্যাপারটা? এই জন্য ফ্লিপকার্টও কি করছে? সেই ব্র্যান্ড গুলোর কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা গ্রহণ করছে। বুঝতে পারলে? এটা ফ্লিপকার্টের স্ট্র্যাটেজি। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, তো আচ্ছা দেখি 2022 সাল হিসাবে ই কমার্সের বাজারে শীর্ষে 3টি দেশ কে কে রয়েছে? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে আর জাপান, ঠিক আছে। আর ভারতের স্থান কত? সপ্তম। আচ্ছা, ভারতে প্রথম ই কমার্স সাইট কি? দেখো, 1999 সালে তৈরি fabmart.com, তাকেই ভারতের ই কমার্সের জনক বলা হয়। অনেকে বলে, কিন্তু এটা নিয়ে মতবিরোধ রয়েছে। ভারতের ফাদার অফ ই কমার্স বলে কোনো অফিসিয়াল টাইটেল নেই, কিন্তু সাধারণভাবে এই কৃতিত্বটা দেওয়া হয় কে? সচিন বানসাল এবং বানি বানসালকে, ঠিক আছে। এরা দুজন মিলে কি করে? ফ্লিপকার্টের মতো ই কমার্স সাইট তৈরি করে এবং ই কমার্সের দুনিয়ায় নব জোয়ার আনে, ঠিক আছে। এবং আমরা বাড়িতে বসে যে আজকে বিভিন্ন জিনিস অর্ডার দিতে পারছি, ঠিক আছে, এবং সেফলি, শুধুমাত্র এই দুইজনের কিন্তু জন্যই কিন্তু বলতে পারি। বুঝতে পারলে? এবং অনেক কর্মসংস্থানও বাড়ছে অবশ্যই, ঠিক আছে, কারণ তারা ফ্লিপকার্টকে প্রতিষ্ঠা করে এবং ভারতের ই কমার্সকে জনপ্রিয় করে তুলেছিল। কেন ফ্লিপকার্টকে? আচ্ছা, এটা না বললেও তোমাদের চলবে, ঠিক আছে, এতক্ষণই তোমাদের পড়তে হবে, এতক্ষণ তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যে ই কমার্স কে, তো মানে ফ্লিপকার্ট কে তৈরি করে, ঠিক আছে, তোমার হলো কত সালে আমাদের এই ফ্যাবমার্টটা তৈরি হয়, এই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা জেনে রাখতে পারো। এই যে ক্যাশ অন ডেলিভারি, মানে এই যে ক্যাশ অন ডেলিভারি প্রথম যদি ভারতে কোনো ই কমার্স সাইট করে থাকে, সেটা হলো কে? এই ফ্লিপকার্ট, ঠিক আছে। তারা মধ্যবিত্ত সেন্টিমেন্ট, যে ইকোনমিক্যাল যে ব্যাপারটা, একটা আমাদের ইনসিকিউরিটি কাজ করে, যে আমরা অনলাইনে টাকা ট্রান্সফার করবো, টাকাটা যদি চলে যায়, যদি স্ক্যাম হয়ে যায়, এই বিষয়কে চিন্তা ভাবনা করে কিন্তু ফ্লিপকার্ট এই ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা কিন্তু এখানে রেখেছিল। কিন্তু কথা বুঝতে পারলে? যদিও ই কমার্স বলতে আমরা অনলাইন ট্রান্সফারকেই বুঝি, তবুও এই ক্যাশ অন ডেলিভারিকেও কিন্তু আমরা এখানে ধরতে পারি, যেহেতু আমরা অর্ডার দিচ্ছি অনলাইনের থ্রুতে, ঠিক আছে। এই দুইজন মিলে যারা কি করে? ফ্লিপকার্টকে কিন্তু তৈরি করে, ঠিক আছে। আচ্ছা,
ফার্স্ট ই কমার্স কোম্পানি কোনটা, এটা মনে রাখতে লাগবে। 1982 সালে বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ BCE বিশ্বের প্রথম ই কমার্স কোম্পানি। এটা তোমরা একদম নোট ডাউন করে নিতে পারো। এটা হলো বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ, ঠিক আছে, কর্পোরেশন। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড পপুলার কোনগুলো? পপুলার ই কমার্স সাইট প্রথমে কি রয়েছে? অ্যামাজন, alibaba.com, ইবে, ফ্লিপকার্ট, মিশো, স্ন্যাপডিল, ঠিক আছে। এখন ওলা চলে আসছে, র্যাপিডো চলে আসছে। র্যাপিডো কি? সার্ভিস ওরিয়েন্টেড। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মনে রাখতে লাগবে, ঠিক আছে। এগুলো হলো একটা ই কমার্স সাইট। আচ্ছা, ই কমার্সের লক্ষ্যগুলো কি কি? 1 নম্বর কি বলছে দেখো, পরীক্ষা কিন্তু এরকম টাইপের দিবে, কোনটি লক্ষ্য নয়, ঠিক আছে। বাজারের পরিধি বাড়ানো। দেখো, যদি আমার একটা দোকান থাকে পাড়ার মধ্যে, এবং আমার পাড়ার লোকজনে আমার দোকানে আসবে, ঠিক আছে, মুদিখানার বাজার টাজার করতে বা যে কোনো জিনিস, কাপড়ের দোকান সেটা। কিন্তু ই কমার্স সাইট যদি হয়, তাহলে কি হবে? তোমার কাস্টমার কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। অ্যাজ এক্সাম্পল মনে করো যে একটা ব্যক্তি মোমোর দোকান রয়েছে, একটা ব্যক্তি কিসের দোকান রয়েছে? মোমোর দোকান রয়েছে। এবার সে মোমোটা কোনো একটা গলির মধ্যে বিক্রি করে, কিন্তু খুব ভালো মোমো বিক্রি করে, কথা বুঝতে পারলে। কিন্তু তার এরিয়ার থেকে 4 কিলোমিটার দূরের লোক কি তার কাছে মোমো খেতে আসবে? সহজে আসবে না, তাই কি না? একটা বিপুল অঙ্কের লোক কিন্তু তার কাছ থেকে মোমো খাবে না, শুধুমাত্র তার এরিয়ার আশেপাশের লোকজনই মোমো খাবে। এবার যখন সে তার দোকানকে সুইগি বা জোম্যাটোর সঙ্গে কানেক্ট করবে, তখন কিন্তু ওই 5 থেকে 6 কিলোমিটার দূরের কাস্টমারও তার কাছ থেকে কিন্তু মোমো খেতে না আসলেও অর্ডার দিতে পারবে, যেটা বাই পার্সেল সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে। অর্থাৎ তোমার বাজারের যে পরিধি, সেই পরিধি বৃদ্ধি পাচ্ছে ই কমার্সের মাধ্যমে। কম্পিউটার অ্যাপ্লিকেশনকে আমাদের এভাবেই পড়তে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? খুব লজিক্যালি তোমরা বিজনেস সম্বন্ধে কিন্তু বিরাট একটা আইডিয়া পাবে। এবং কি বলছে দেখো, 24 ঘন্টা ফেসিলিটি ই কমার্সে। একটা দোকান কতক্ষণ খোলা থাকে? দুপুরবেলা বন্ধ থাকে, আবার রাত্রি 10টার পরে বন্ধ হয়ে যায়। কিন্তু ই কমার্স সাইডে তোমাকে যে ব্যক্তি যে অর্ডার দিবে, সেই অর্ডারটা কিন্তু বাই সফটওয়্যার বা বাই ওয়েবসাইট, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ব্যবসা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার অর্ডারটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। কিন্তু তোমার দোকান থাকলে, একটা লোক আসলো যে দাদা আমাকে একটা কোনো একটা জিনিস দাও, আমার একটা শাড়ি কিনবে, কেউ শাড়ি কিনতে আসলো রাত্রি 10টার পরে, ঠিক আছে, বা চাল কিনতে আসলো একটা 10টার পরে, তাহলে তুমি সেই জিনিসটা পাচ্ছে না, ঠিক আছে। ই কমার্স সাইটে কি হবে? সেই অর্ডারটা গিয়ে পেন্ডিং হয়ে থাকবে তোমার কাছে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা, দেখলে না এই অর্ডারটা আমাকে সকাল সকাল পাঠাতে হবে, তখন তুমি সেই অর্ডারটা পাঠিয়ে দিতে পারবে। কিন্তু যদি ফিজিক্যাল দোকান হয়, তাহলে সেই কাস্টমারটা তো তোমার দোকানে আসবে না, সে ঘুরে চলে গেল। অর্থাৎ 24 ঘন্টা ফেসিলিটি এবং 365 দিন ফেসিলিটি তুমি পাচ্ছ কিসের মাধ্যমে? ই কমার্সের মাধ্যমে। তাহলে এটা হলো সব থেকে বড় লক্ষ্য, কাস্টমার বেসকে বাড়ানো এবং কাস্টমারকে প্রোডাক্ট দেওয়া, খরচ কমানো। দেখো, একটা দোকান খুললে প্রচুর অঙ্কের ইনভেস্টমেন্ট আছে, 1 নম্বর। তারপরে পণ্য কিনতে হবে, জিনিসপত্র কিনতে হবে, ইলেকট্রিক বিল, ফ্রিজের বিল, এসি লাগালে এসির বিল, স্টাফ থাকলে স্টাফের খরচ, ঠিক আছে। এছাড়া ট্রেড তো অবভিয়াসলি লাগবে, সব ক্ষেত্রেই লাগবে, ঠিক আছে। তো বিপুল অঙ্কের একটা টাকা কিন্তু খরচ হয়, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারই প্রচুর টাকা খরচ হয়ে যায়, এবং সেই টাকা তোলাও কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু তোমার যদি প্রোডাক্ট থাকে, তুমি কি করছো? হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক বা নিজস্ব কোনো একটা শপিং সাইটের মাধ্যমে হোক, কোনো একটা প্রোডাক্টকে তুমি জাস্ট কি করতে পারছো? তার ছবিগুলোকে শো করতে পারছো, বুঝতে পারলে ব্যাপারটা? তখন কোনো কাস্টমার যদি তোমার কাছ থেকে সেই জিনিসটা নেয়, তাহলে সেটা তুমি বিক্রি করতে পারছো, বুঝতে পারলাম? বা অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আছে, এই পদ্ধতি সম্বন্ধে আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো। তোমাকে প্রোডাক্ট কিনতেও হবে না, তুমি প্রোডাক্টের ছবি দিয়েই তুমি সেখান থেকে কমিশন ওয়াইজ টাকা ইনকাম করতে পারো। এই বিষয়টা কিন্তু রয়েছে এখানে, অর্থাৎ ইনভেস্টমেন্ট কিন্তু কম এখানে, কথা বুঝতে পারলে? আচ্ছা, সহজে কেনাকাটা। এবার দেখো, ক্রেতা এখন স্মার্ট, এখন দুনিয়াতে আমাদের স্মার্ট, ফলে ক্রেতারাও খুব স্মার্ট। তারা তাদের অনেক ব্যক্তির কাছে সময় নেই, ঠিক আছে। তাহলে তারা কি করতে পারে? ঘরে বসে সারাদিন অফিসের কাজকর্ম করার পর ঘরে বসে কি কি গ্লসারি লাগবে, তারা কিন্তু সেখান থেকে অর্ডার করে দিতে পারে, এবং অর্থাৎ সময় বাঁচানো যেতে পারে ই কমার্স সাইট গুলোর মাধ্যমে, কথা বুঝতে পারলে? ঠিক আছে, পছন্দের পণ্য অর্ডার করার ব্যবস্থা কিন্তু রয়েছে। সহজে কেনাকাটা,
সরাসরি যোগাযোগ, ঠিক আছে? দেখো সরাসরি যোগাযোগটা কি, যে যে ক্রেতা এবং বিক্রেতা ই কমার্স সাইটের মধ্যে দুজনের মধ্যে কানেকশন তৈরি হয়, ঠিক আছে? কি করে, ক্রেতা কি করছে, যে কিনছে সে অর্ডার দিচ্ছে, বিক্রেতা সেটাকে কনফার্ম করছে এবং সেই জিনিসটাকে পৌঁছে দিচ্ছে। এই যে মাঝখানে কোনো মিডল ম্যানের কোনো কিন্তু এখানে ব্যাপার নেই, ঠিক আছে? ব্যক্তিগত অভিজ্ঞতা মানে তোমরা কি দেখতে পাচ্ছ ই কমার্স সাইটগুলোতে গিয়ে সবার কিন্তু অপিনিয়ন, যারা কিনছে জিনিসটা, মনে করো তুমি একটা ল্যাপটপ কিনবে, সেই ল্যাপটপের কি কি রিভিউ রয়েছে সেই রিভিউটা দেখতে পারবে, কিন্তু সেটা কিন্তু তুমি অন্য দোকানে কিন্তু পাবে না, বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যাবে, কেউ মিস গাইডেন্স করে দিতে পারে, হ্যাঁ, কেউ সঠিক বলতে পারে, কেউ ভুলও বলতে পারে, ঠিক আছে? ফলে তুমি এখানে এক বা একাধিক ব্যক্তির একটা কিন্তু রিভিউ তুমি দেখতে পাবে। যদিও বা কিছু কিছু কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের উন্নতির জন্য ইচ্ছাকৃত ভাবে ভালো কমেন্ট করে, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক ব্যক্তির আমরা দেখতে পারি পজিটিভ এবং নেগেটিভ দুটা পয়েন্টে কিন্তু আমরা এখানে দেখতে পারি। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এই জিনিসটা কিন্তু আমরা আসলে ই কমার্সের মধ্যেই পাবো। আচ্ছা, এবার ই কমার্স ভারতে ই কমার্সের বাজার, যাকে প্রায়শই একটা বিরাট বড় জিএমভি হিসাবে দেখা হয়, ঠিক আছে? এবং এটা আমরা বলতে পারি যে আমাদের ইন্ডিয়ার যে ই কমার্সের বাজার আস্তে 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 কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কারণটা কি, স্মার্টফোন, ইউপিআই, ঠিক আছে, ইত্যাদির জন্য স্মার্টফোন কিনছে মানুষ, 4G নেটওয়ার্ক বা 5G নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হচ্ছে, যে কারণে কিন্তু মানুষ অনেক বেশি ডিজিটালাইজ হচ্ছে। এবং মনে রাখতে লাগবে বর্তমানে কিন্তু যে ভারতের তোমার 2026-এর রিপোর্ট অনুসারে যে ই কমার্সের যে বাজার মূল্য সেটা কত, যে 225 থেকে 226 বিলিয়ন, ঠিক আছে, বা 19.7 ট্রিলিয়ন, ঠিক আছে, গ্লোবাল যে ডাটা সেই ডাটা অনুসারে, ঠিক আছে, এই মানে মূল্যটা এসে দাঁড়িয়েছে। বুঝতে পারলে? এবং শহর অঞ্চলে আমরা এবং গ্রাম অঞ্চল উভয় আমরা দেখতে পারি যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমও কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার এতক্ষণই আজকে আমাদের পড়ার বিষয়বস্তু থাকছে। একটা এমসিকিউ তোমাদেরকে আমি দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা, কমেন্ট বক্সে জানাও। যখন কোনো কোম্পানি সরকারি সংস্থার কাছে পণ্য বিক্রি করে তখন তাকে কি বলে? কোন একটা কোম্পানি সরকারি সংস্থার কাছে যখন কোনো পণ্য বিক্রি করে তখন তাকে কি বলে? এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।